আচ্ছা, তেল মানে কি ক্ষমতা বা ধরুন অঢেল সম্পদ? এই ধারণাটা কিন্তু আমাদের সবার মাথায় গেঁথে আছে। কিন্তু কি হবে যদি বলি যার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেল আছে সেই আসলে সবচেয়ে শক্তিশালী নয়? ঠিক তাই, আজকের এই আলোচনায় আমরা তেলের সম্পদের এই অবাক করা প্যারাডক্স বা ধাঁধার গভীরে যাব। তো প্রশ্নটা খুবই সহজ, বিশ্বের তেল আসলে নিয়ন্ত্রণটা করে কে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই এমন এক শক্তির মানচিত্র সামনে আসে যা আমাদের এতদিনকার সব ধারণাকেই একরকম পাল্টে দেয়। কারণ এই মানচিত্রটা আমাদের প্রচলিত ধারণার থেকে একেবারেই আলাদা। দেখুন, শুধু মাটির নিচে তেলের ভাণ্ডার থাকাই কিন্তু সব না। সেই ভাণ্ডারকে সত্যিকারের সম্পদে পরিণত করার যে ক্ষমতা, এই দুটোর মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। চলুন বিষয়টা আরেকটু গভীরে গিয়ে দেখা যাক। সবার আগে বিশ্বের তেলের ভাণ্ডারগুলো ঠিক কোথায় কোথায় লুকিয়ে আছে সেই মানচিত্রটা একবার দেখে নিই। তথ্য উপাত্ত কিন্তু একটা অবাক করা ব্যাপার সামনে আনছে, আর তা হল বিশ্বের মোট প্রমাণিত তেলের রিজার্ভের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে মাত্র 4টি দেশ। একবার ভাবুন তো, পৃথিবীর জ্বালানি শক্তির চাবিকাঠি আসলে হাতে গোনা কয়েকটি দেশের হাতেই রয়েছে। এই যে তালিকাটা দেখছেন, এর শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। তাদের কাছে আছে 303 বিলিয়ন ব্যারেলের এক বিশাল রিজার্ভ। এরপরেই দেখুন সৌদি আরব, ইরান, কানাডা আর ইরাক। এই 5টা দেশই বলা চলে বিশ্ব তেলের বাজারের মূল নিয়ন্ত্রক। কিন্তু আসল গল্পটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। আর ঠিক এখানেই আমরা আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, ভেনেজুয়েলার সেই প্যারাডক্স। প্রশ্নটা হলো, বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডারের মালিক হয়েও ভেনেজুয়েলা কেন সবচেয়ে শক্তিশালী নয়? 303.2 বিলিয়ন ব্যারেল, ভাবা যায়, সংখ্যাটা কিন্তু বিশাল। এই বিপুল রিজার্ভ ভেনেজুয়েলাকে পৃথিবীর সবচেয়ে বড় তেলের মালিক বানিয়েছে। আর কাগজে কলমে যদি দেখেন, তাদের তো বিশ্বের অন্যতম ধনী একটা দেশ হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তব চিত্রটা সেটা একদমই অন্যরকম। দেখুন, রিজার্ভের দিক থেকে তারা 1 নম্বরে, অথচ তেল উৎপাদনে তাদের র্যাঙ্ক হচ্ছে 21। প্রশ্নটা তো এখানে, কেন এই আকাশ পাতাল তফাৎ? এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক অব্যবস্থাপনা আর তেল খাতে বিনিয়োগের অভাব, যা তাদের প্রায় পঙ্গু করে দিয়েছে। তার উপর আছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যা তাদের তেল রপ্তানির ক্ষমতাকে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে। আর একটা প্রযুক্তিগত ব্যাপারও আছে। তাদের বেশিরভাগ তেলই হল হেভি ক্রুড বা ভারী অপরিশোধিত, যা উত্তোলন আর পরিশোধন করা দুটোই কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। আচ্ছা, এবার চলুন ভেনেজুয়েলার ঠিক উল্টো একটা চিত্র দেখি। নজর ফেরানো যাক তেলের দুনিয়ার চিরাচরিত সুপার পাওয়ার সৌদি আরবের দিকে। তারা কিন্তু তাদের এই তেলের সম্পদকে সম্পূর্ণ ভিন্নভাবে এক নতুন ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে দেখছে। অর্থনীতিতে একটা কথা প্রচলিত আছে যাকে বলা হয় ডাচ ডিজিজ। এর মানেটা কি? সোজা কথায়, যখন কোনো দেশ একটা মাত্র প্রাকৃতিক সম্পদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার অন্যান্য শিল্প খাতগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। ফলে পুরো অর্থনীতি একমুখী আর বেশ ভঙ্গুর হয়ে পড়ে। সৌদি আরব কিন্তু ঠিক এই সমস্যাটাতেই ভুগছিল। দশকের পর দশক ধরে তারা ছিল একটা ক্লাসিক রেন্টিয়ার স্টেট, মানে ভাড়াভিত্তিক রাষ্ট্র, যেখানে দেশের অর্থনীতি থেকে শুরু করে রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুই পুরোপুরি তেলের দামের ওপর নির্ভরশীল ছিল। মানে তেলের দাম বাড়লে অর্থনীতি চাঙ্গা, আর দাম কমলেই সংকট। আর এই ঝুঁকি থেকে বেরিয়ে আসার জন্য তাদের বিশাল এক পরিকল্পনা হল ভিশন 2030। এর মূল লক্ষ্য একটাই, তেলের বর্তমান আয়কে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তোলা। আর এ কারণে তারা এখন পর্যটন, প্রযুক্তি, উৎপাদনের মতো একেবারে নতুন নতুন খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। উদ্দেশ্য পরিষ্কার, ভবিষ্যতে তেলের উপর থেকে নির্ভরতা কমানো। আমাদের তালিকার তৃতীয় এবং শেষ উদাহরণটি হল কানাডা। আর তাদের তেলের গল্পটা কিন্তু ভেনেজুয়েলা বা সৌদি আরবের চেয়ে একেবারেই আলাদা। এখানে মূল খেলোয়াড় হল দুটো জিনিস, প্রযুক্তি আর বাজারের দাম। এই যে চার্টটা দেখছেন, এখানে একটা দারুণ ব্যাপার আছে। কানাডার যে বিশাল তেলের রিজার্ভ, তার প্রায় 95% কিন্তু আসে অয়েল স্যান্ডস বা তেল বালি থেকে।
আর এটা প্রচলিত তরল তেল থেকে একদমই আলাদা একটা জিনিস। দেখুন, প্রচলিত তেল হলো তরল, যা কূপের মাধ্যমে বেশ সহজেই তোলা যায়। কিন্তু এই অয়েল স্যান্ডস হলো বিটুমেন, যা অনেকটা আলকাতরার মতো ঘন। এটাকে মাটি থেকে খনির মতো করে খুঁড়ে তুলতে হয়। এরপর প্রচুর তাপ আর রাসায়নিক ব্যবহার করে এটাকে তরলে পরিণত করা হয়। বুঝতেই পারছেন, প্রক্রিয়াটা বেশ জটিল। আর এই যে জটিল আর ব্যয়বহুল প্রক্রিয়া, ঠিক এটার কারণেই এখানে একটা বড় শর্ত জুড়ে যায়। বিশ্লেষকরা বলেন, বিশ্ববাজারে তেলের দাম যদি প্রতি ব্যারেলে $30 থেকে $40 নিচে নেমে যায়, তাহলে কানাডার এই অয়েল স্যান্ডস প্রকল্পগুলো আর লাভজনক থাকে না। তার মানে কি দাঁড়ালো? কানাডার তেলের শক্তি পুরোপুরি বিশ্ববাজারের দামের উপর নির্ভরশীল। তাহলে এই যে 3টি আলাদা আলাদা দেশের উদাহরণ আমরা দেখলাম, এখান থেকে আমরা ঠিক কি বুঝতে পারলাম? আসলে তেল সমৃদ্ধ এই কথাটার অর্থই কিন্তু এখন দ্রুত বদলে যাচ্ছে। যেমন ধরুন, ভেনেজুয়েলা আমাদের দেখাচ্ছে যে শুধু মাটির নিচে রিজার্ভ থাকাই যথেষ্ট নয়, এর সাথে রাজনৈতিক স্থিতিশীলতা আর প্রযুক্তিও দরকার। আবার সৌদি আরব দেখাচ্ছে যে বর্তমান সম্পদকে কাজে লাগিয়েই তেলের পরবর্তী যুগের জন্য প্রস্তুতি নিতে হয়। আর কানাডার উদাহরণ তো পরিষ্কারভাবেই বলে দিচ্ছে যে কিভাবে তেলের সম্পদ পুরোপুরি প্রযুক্তি এবং বাজারের দামের দাবার ঘুঁটি হয়ে যেতে পারে। সুতরাং মূল কথাটা হলো এটাই, তেলের সম্পদ কেবল মাটির নিচের ভূতত্ত্বের বিষয় নয়, এটা আসলে প্রযুক্তি, অর্থনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দূরদর্শী রাজনীতির এক ভীষণ জটিল সমীকরণ। তাই শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। আমরা এমন একটা বিশ্বে বাস করছি যা ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চেষ্টা করছে। তো সেই পৃথিবীতে ভবিষ্যতে তেল সমৃদ্ধ হওয়ার আসল অর্থটা ঠিক কী দাঁড়াবে?